কার্যবিধির 90 থেকে 93 ধারা পর্যন্ত, 90, 91, 92, 93 মাত্র 4টা ধারা নিয়ে কার্যবিধির 90 থেকে 93। তার আগে পূর্বের ক্লাসটি আমরা একটু সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে নেই। পূর্বের ক্লাসটি ছিল আমাদের হুলিয়া এবং ক্রোক নিয়ে। হুলিয়া এবং ক্রোক নিয়ে যদি আমরা ধারার দিক থেকে বিবেচনা করি তাহলে ফৌজদারি কার্যবিধির 87, 88 এবং 89 ধারা নিয়ে। এর ভিতর হুলিয়া ওয়ান ম্যান আর্মি, সে একাই একটা ধারাতে, অর্থাৎ 87 ধারাতেই হুলিয়া কি, হুলিয়া কিভাবে জারি করতে হয়, হুলিয়া জারির প্রমাণ কি, সবকিছুর উত্তর রয়েছে 87 ধারায়। এবং 88 এবং 89 এই দুইটা ধারাতে রয়েছে আমাদের ক্রোক সংক্রান্ত বিষয়ে। ক্রোক আপনার কি, আপনার কে আদেশ দিবেন, কিভাবে জারি করতে হবে, জেলার বাইরে হইলে কিভাবে জারি করতে হবে, তারপর আপনার অস্থাবর সম্পত্তি হলে কিভাবে করতে হবে, স্থাবর সম্পত্তি হলে কিভাবে করতে হবে, পচনশীল হলে কিভাবে করতে হবে, রিসিভারের কি ক্ষমতা হতে পারে, তারপর হচ্ছে যদি কোনো ধরনের আপত্তি থাকে, যেটা আপনার জব্দ করে নিয়ে গেছে ওরকম জায়গায় যদি আপত্তি থাকে তাহলে আপনার সেই আপত্তি কিভাবে জানাতে হবে, আপত্তি জানানোর পর আপনার ম্যাজিস্ট্রেট কি ধরনের ব্যবস্থা নিতে পারেন, ম্যাজিস্ট্রেটের যদি আপনার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট না হই তাহলে আমি কি ব্যবস্থা গ্রহণ করব। তারপরে হচ্ছে যে আপনার নির্ধারিত সময়ের ভিতরে যদি আমি হাজির হই তাহলে কোর্ট আবার সেই সম্পত্তি আপনার ফিরিয়ে দিতে পারেন। আর যদি বিক্রি করে থাকে তাহলে আপনার অর্থও ফিরিয়ে দিতে পারেন। আবার দেখা গেছে যে 89 ধারায় বলছে যে সর্বোচ্চ সেটা 2 বছর পর্যন্ত, 2 বছরের ভিতরে যদি আপনার কেউ আয়সা বুঝাইতে পারে যে সে পলাতক ছিল না, সে আপনার সমন পায় নাই, গ্রেপ্তারি পরোয়ানা পায় নাই, এই বিষয়ে সে কোনো কিছুই জানতো না, হুলিয়া পায় নাই, সে কোনো কিছু জানতো না, যদি আদালত বুঝাইতে পারে তাহলে আদালত মনে করেন যে তার সম্পত্তি কি করবেন, ক্রোকমুক্ত করে দিবেন। অবশ্যই যেগুলো খরচাপাতি হয়েছে এগুলো কাটিং করার পর তিনি বাকিটা ফেরত দিয়ে দিবেন। আমাদের 4টা ধারা আমরা যদি এক নজরে দেখি, প্রথম যে ধারাটা 90, এখানে বলা আছে সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। পরে পরে বলা আছে আপনার 91-তে সাক্ষী অবলিক আসামি হাজির থাকবে মর্মে একটা মুচলেকা। 92 বলা আছে সাক্ষী আসামি হাজির থাকবে মানে মুচলেকার শর্ত লঙ্ঘন করলে তাকে গ্রেফতার। 93 বলা আছে সমন ও গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে প্রযোজ্য বিধানসমূহ আপনার কোথায় সেটা বলা আপনার পরবর্তীতে ব্যক্ত হবে, এরকম কিছু একটা এখানে বলা আছে। তাহলে এই ছিল আমাদের 4টা প্রবিধান। 4টা প্রবিধানের বিস্তারিত আমরা এবার আলোচনা করব। শুরুতেই আমরা 90 ধারা, আমরা একটা একটা ধারা শেষ করবো, একটা একটা করে শেষ করে যাব, একদম সহজ। দেখেন 90 বলতেছে, এখানে আপনার ক এবং খ দুটা নিয়ম বলছে, মূলত আমরা একটু পড়ে দেখি। এখানে বলছে যে 90 ধারাতে শিরোনাম যদি বলি সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। জারি আর তামিল কিন্তু ভিন্ন বিষয়, বুঝছেন। জারি হচ্ছে আমি একটা পর্যন্ত অর্ডার দিয়ে ছেড়ে দিলাম, এটার নাম হলো কি জারি। এই যে জারিটা সমনের পরিবর্তে জারি হবে অথবা সমনের অতিরিক্ত জারি। এখন আমি একটু আপনাদের সাথে একটু মজার একটা কথা বলি। আমরা অনেকে বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে যাই, তাই না? দেখা গেছে যে সারা বছর নিজের বাড়িতে গরু খায়, আবার অনেক সময় গরু গুস্তু খায়ও না, মনে করেন কিনতে পারতেছে না গরু, এরপরও বিয়ে বাড়িতে গিয়ে করবো খাসি খাওয়ার লোভে যে আমি গরু খাই না, কি আমি গরু খাই না। যদি একটু মজা করে নেন তাহলে বুঝবেন যে আমি গরু খাই না, তাহলে তার উদ্দেশ্যটা কি, গরুর পরিবর্তে কি খাওয়া, খাসি খাওয়া নাকি। গরুর পরিবর্তে কিন্তু এটা, তার মানে গরু না খায় তিনি খাসি খাবে, এটা একটা টার্গেট। দ্বিতীয়ত কি এরকম হইতে পারে যে আপনার গরু খাওয়ার পরেও মনে করেন যখন খাসি আসে তখন বলে দেন খাসিও দেন। সাধারণত যারা বিত্তশালী পরিবার তারা যখন আয়োজন করে সেই ক্ষেত্রে আপনার গরু খাসি মুরগি কোনো কিছুই আপনার বাধা থাকে না, যা খুশি তা খাওয়া যায়। আবার অনেক ধরনের গ্রামাঞ্চলের বিয়ের ক্ষেত্রে আপনার খাসির গোস্ত আনবে না, গরুর গোস্ত দিয়ে শেষ করে দিতে চাইবে। যদি কেউ না খায় একান্ত ভাবে তখন সেটা খাসির গোস্ত দেওয়া হয়, এটাই ছোটবেলা থেকে আমরা নিয়ম দেখে আসছি। তো আপনার এখন দেখে গেছে যে খাসির গরুর গোস্ত খাওয়ার পরে বলতেছে সে আপনার খাসিও খাবে। তাহলে এখন কি হইলো ঘটনাটা, এখন কি গরু খাওয়ার পরে যদি কেউ খাসি খায় তাহলে কি সে আপনার গরুর পরিবর্তে খাসি খাইলো না গরুর অতিরিক্ত খাসি খাইলো, বলেন। গরুর অতিরিক্ত সে খাসি খেলো, তাই না? আর প্রথম ব্যক্তির ক্ষেত্রে যে বেশি চালাক সে কি করলো, সে গরুর পরিবর্তে খাইলো। তার মানে পরিবর্তে যখন হবে তখন বোঝা যাবে
যে আগের জিনিসটা নাই, এটা পাল্টায়া এটা দিলাম। আর অতিরিক্ত বোঝানো হবে কি, যে আমি এইটাও দিলাম, তার পিছনে আবার এইটাও দিলাম। এই যে এই গল্পটা বলার কারণ হচ্ছে এই যে আপনারা এইবার বুঝতে পারবেন, ধারাটা একদম সহজ। যদি এই মাংস খাওয়ার গল্পটা মনে রাখেন তাহলে আপনার এই 90 ধারা একদম ইজিলি বুঝা যাবেন। এখানে বলতেছে কোন ব্যক্তিকে হাজির করার জন্য আদালত ক্ষমতাবান হলে নিম্নলিখিত ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন। তাহলে 90 ধারায় দুইটা কারণে তিনি গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন। সেটা কিভাবে? প্রথম বলতেছে সমন দেওয়ার পূর্বে, অর্থাৎ সমন দেওয়ার পূর্বে মানে সমন দিছেই না এখনো, অথবা সমন দেওয়ার পরও যদি হাজির হওয়ার নির্ধারিত সময়ের পূর্বে আদালত যদি বিশ্বাস করেন যে আপনার তার সে ব্যক্তি কি হবে, আপনার আসবে না, অমান্য করবে, যদি আপনার মনে হয়, তাহলে তিনি সেটা দিতে পারেন। বুঝছেন? অর্থাৎ সমন দেওয়ার পূর্বে যদি আমি দেই তাহলে সেটা কি আমার পরিবর্তে হয়ে গেল। তার মানে গরু দেওয়ার আগেই যদি আমি খাসি দেই তাহলে আপনার গরুর পরিবর্তে খাসি। আবার দেখেন সমন দেওয়ার পর, তার মানে কি গরুর গোশত দিলাম, এরপর যদি হাজির হওয়ার পর তার মানে বিশ্বাস করার কারণ থাকে যে আসবে না, তাহলে তিনি ওয়ারেন্ট দিবেন। তার মানে সমন আমি দিছি, এর অতিরিক্ত হিসেবেও আমি কি দিতে পারি, তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারি। তার মানে কথা হলো একটা, সমন না দিয়ে, অর্থাৎ সমন না দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যায়। এটা হলো কতে বলতেছে সমন না দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যায় সমনের আপনার দেওয়ার পূর্বেই। সাধারণত নিয়ম হলো কোনো ব্যক্তিকে যদি কোর্টে ডাকা হয় তাকে সমন দিয়ে ডাকতে হবে। এখানে বলতেছে সমন দেওয়ার পূর্বেই তাকে ওয়ারেন্ট দেওয়া যাবে। ওকে, মাইনা নিলাম। পরে বলতেছে অথবা সমন দেওয়ার পর, এই যে আপনার গরু গোশত দিচ্ছে এরপর আর কি, তো সমন দেওয়ার পর হাজির হওয়ার নির্ধারিত সময়ের পূর্বে আদালতে যদি বিশ্বাস করার মতো কারণ থাকে যে আসামি সমন মান্য করবে না, তার মানে সমন তো আমি দিলাম, তাহলে দেখা গেছে কি যে সে তো সমন মান্য করবে না, আচ্ছা ঠিক আছে, ওর সমন ও আসবে না, ওরা ধরে নিয়ে আসো, তখন আবার পয়েন্ট দেন। এটাই হলো সমন দেওয়ার আগে। সমন দেওয়ার আগে, আগে দিলে কি হবে সেটা আপনার পরিবর্তে, আর সমন দেওয়ার পরে দিলে সেটা অতিরিক্ত। তার মানে সমন দেওয়ার পরেও দেওয়া যায়, সমন দেওয়ার আগেও। আদালত যখন যেটা ভালো মনে করবেন, বিবেচনা মনে করবেন, তখন তিনি সেই কাজটা করে আসামিকে ওয়ারেন্ট দিতে পারেন। তার মানে পরিবর্তে বা অতিরিক্ত দুইটা জিনিসই কর ভিতরে আছে। এবার দেখেন খ, খতে বলতেছে সমন যে আমি দিলাম, সমানে মনে করেন আমি 25 তারিখ ডেট দিয়ে মনে করেন যে একজনকে ডাকলাম, কয় তারিখ, 25 তারিখ ডেট দিয়ে একজনকে ডাকলাম, কিন্তু ওই ব্যক্তি আপনার মনে হয় যে আপনার আহ সঠিকভাবে তিনি নোটিশটা পাইছেন, সমনটা সঠিকভাবে জারি হয়েছে, তিনি নোটিশটা পাইছেন। এখন যখন তিনি পাইছেন তখন কোর্টে আসার জন্য আপনার উপযুক্ত সময় ছিল, মানে 5 তারিখে সাক্ষী, তাকে মনে করেন 3 তারিখে নোটিশটা দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই 5 তারিখে আসাটা তার জন্য যুক্তিসঙ্গত। এখন দেখা গেছে যে দিল, রিসিভও হইলো, পর্যাপ্ত সময়ও আছে, এবং দেখা গেছে যে তিনি আর কোনো ধরনের কাউন্টার কোর্টকে জানান নাই, বিপরীতে কোনো কিছু আর তিনি জানান নাই, আইনজীবী মারফত বা মেডিকেল সার্টিফিকেটের মারফতে তিনি জানান নাই তিনি যে অসুস্থ, তিনি যে আসতে পারবেন না। তার মানে তিনি যুক্তিসঙ্গত কোনো কারণই দেখাইছে না। যখন এরকম হবে তখন আদালত ওই ব্যক্তির নামে ওয়ারেন্ট দিতে পারবেন। এটা হলো খর নিয়ম। খরটা আমরা সবাই বুঝি, খরটা আমাদের সবচাইতে আপনার বেশি প্রচলিত খর নিয়মটা। সাধারণত কোনো ব্যক্তিকে সমন দিয়ে ডাকা হইলে সেই ব্যক্তি যদি সমনে না আসে তাহলে আদালত জিনিসটা মাইন্ড করবে না, যে আমি ডাকলাম সমন দিয়ে তুমি আসলা না, মাইন্ড করবে কিনা, মাইন্ড করবে না। মাথা ছাতা একটু নাড়াচাড়া দিয়ে যে আপনারা বুঝতেছেন কিনা। আমি যদি একজনকে ডাকলাম সমন দিয়া, তাহলে আপনারা কি সমন দিয়ে রেসপন্স করা লাগবে না? তাহলে তো বিষয়টা, এখন যদি আপনি আসতে না পারেন তাহলে তো আপনি জানাবেন। যেমন ধরেন আমি আপনাদেরকে নোটিশ দেই যে 5 তারিখের ভিতরে আপনারা মাসিক সম্মান এটা দিয়ে দিবেন, এখন যদি কেউ সম্মানই না দেন তাহলে আমি কি ধরে নিব, ধরে নিব যে আপনি ক্লাস করতে চান না। সহজ হিসাব না? আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আপনি জানাবেন যে স্যার আমার এই সমস্যা, তাহলে আমি বুঝলাম ওকে, সমস্যা আমি লিখে রাখলাম। আমি আমি আপনাকে নোটিশ দিচ্ছি কিন্তু আপনি সেটা পাচ্ছেন, কিন্তু আপনি রেসপন্স করছেন না, তার মানে আমি ধরে নিব কি যে আপনি এটা কোনো গুরুত্বই দিচ্ছেন না, তার মানে আপনি পড়বেন না। এটাই তো নিয়ম। এখানেও তাই, যে আদালত বলতেছে যে আমি সমন দিলাম, সমন তুমি পাইলা,
দুদিন আগেই পাইলা কিন্তু তুমি আইলা না, ঠিক না? যখন এরকম হবে সে আসে নাই, তখন আদালত কি করবে? তার নামে কি দিবে বলেন? গ্রেপ্তারি পরোয়ানা দিবে না? গ্রেপ্তারি পরোয়ানা দিবে। তার মানে আমরা এখানে ৩ টা কারণ দেখতে পাইলাম। কতে পাইলাম ২ টা কারণ, কর ভিতরে পাইলাম কি? যে সমন না দিয়া গ্রেপ্তারি পরোয়ানা দিবে। এখন এটা কিভাবে দেয়? কোন ধরনের ঘটনার ক্ষেত্রে দেয়? আমি একটু বুঝাই আপনারে। মনে করেন ধর্ষণের মামলা হইছে। আসামি পলাতক। মনে করেন আসামি পাওয়া যাচ্ছে না বা কোর্টেই মামলা করছে। ধর্ষণ মামলার আসামিরে যদি নোটিশ দিয়ে ডাকা হয়, সমন দিয়ে ডাকা হয় যে আপনার নামে একটা ধর্ষণ মামলা হয়েছে, আপনি একটু কোর্টে আসেন। আপনার কি মনে হয় এই সমনে কাজ হইব? সমনে কাজ হবে? জীবনে কেউ যাবে? ও বুঝা লাইব। আরে বাবা রে বাবা, আটক করলেই তো এনে মৃত্যুদণ্ড, ঠিক না? তার মানে যখন বিচারক দেখবে যে ৯-১ আসামি, তখন বিচারক কি ওই মামলায় সমন দিবে না ওয়ারেন্ট দিবে? আপনিই বলেন। আপনার উপরে আমি বিচারটা দিলাম, আপনিই মনে করেন বিচারক। কি দিবেন আপনি? আপনি ওয়ারেন্ট দিবেন না বিচারক হইলে? ধর্ষণ মামলায়, ডাকাতি মামলায়, মার্ডার মামলায়, ৩২৬ মামলায় আপনি কি দিবেন? ওয়ারেন্ট দিবেন। এইটাই হলো সমন দেওয়ার পূর্বে। মৌলিক নিয়ম হচ্ছে, কোর্টের সাধারণ নিয়ম হচ্ছে কোনো ব্যক্তিকে সমন না দিয়ে ওয়ারেন্ট দিবে না। কিন্তু সমন দেওয়ার আগেই ওয়ারেন্ট দেওয়া যায়। এবার ধরেন একজন ব্যক্তির নামে সমন দিছে। এখন কোনো কারণে, এটা কিন্তু সচরাচর ঘটে না। একজন ব্যক্তির নামে সমন দিছে, ধরেন আজকে ২০ তারিখ, আজকে দিল। কালকে ২১ তারিখ সকালে মনে করেন বিচারকের কাছে মনে হইতেছে যে না, সমন দেওয়াটা ঠিক হয় নাই। সমন দেওয়াটা ঠিক হয় নাই। বা মনে করেন যে সমনের কারণে এই ব্যক্তি হাজির নাও হইতে পারে। ওই ব্যক্তি হাজির নাও হইতে পারে। এখন ওই ব্যক্তিরে কি করা লাগবে? ধরে আনা লাগবে না? ধরে আনা লাগবে কিনা? তা ধরে আনতে গেলে কি দিতে হইব? সমন না ওয়ারেন্ট? সমন। এই হচ্ছে কতে বলছে এই ২ টা নিয়ম। যে আদালত যখন মনে করবে পূর্বে ওয়ারেন্ট দেওয়া দরকার পূর্বে দিয়ে দিবে। যখন মনে করবে সমন দেওয়ার পরেও অতিরিক্ত হিসেবে মনে করেন যে ওয়ারেন্ট দেওয়া দরকার, তখন আদালত ওয়ারেন্ট দিবে। ২ টা নিয়ম। ৩ নম্বর যে নিয়মটা খতে এসে বলতেছে যে যখন তাকে ওয়ারেন্ট দেওয়া হইলো, সরি সমন দেওয়া হইলো, সমনের পরে সেই ব্যক্তি হাজির হওয়ার কথা নির্ধারিত সময় ছিল কিন্তু সে আসলো না, তখন ওই ব্যক্তির গাড় ধরে নিয়ে আসো। এটাই আরকি বোঝানো। আমি এখানে আপনাদের বুঝার জন্য আঞ্চলিক শব্দ ব্যবহার করতেছি। এটা আবার আইনগতভাবে খাতায় লিখেন না যে তারা গাড় ধরে নিয়ে আসো। আমি আপনার বললাম ক্লাসে, কারণ আপনি এটা মুখস্থ করে ফেলবেন। এটা আপনার বুঝার জন্য বলতেছি। তখন আদালত বলবে যে ওরে ডাকলাম, ও কত বড় সাহস, ও আইলো না, যাও ওরে ধরে নিয়ে আসো। ওরে ধরে নিয়ে আসো নাকি? তখন ধরে নিয়ে আসার জন্য কি দিতে হয় ভাই? কি দিতে হয়? তল্লাশি পরোয়ানা, তাই না? নাকি? ও আচ্ছা ঠিক আছে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা। এবার ঠিক আছে তো? তার মানে ধরে আনার জন্য দেওয়া লাগে গ্রেপ্তারি পরোয়ানা। আর খুঁজে বের করার জন্য কি দেওয়া লাগে? সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা, ঠিক না? কোনো কিছু খুঁজে বের করার জন্য। তাহলে আমরা ৯০ টা ক্লিয়ার যে সমন না দিয়ে ডাইরেক্ট ওয়ারেন্ট দিতে পারে, অথবা সমন দিলেও কিন্তু কাজ হইব না, তখন আপনার ওয়ারেন্ট দিতে পারে। আর একটা হইলো দিছিল, তারিখও ছিল কিন্তু আসলো না, কোনো কিছু জানাইলো না, মানে পাত্তাই দিল না, দে ওয়ারেন্ট। এই ৩ টা কারণে আপনার ৯০ ধারাতে বলা আছে যে আপনার ওয়ারেন্ট দিতে পারে। এখানে ক আর খ আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, আর ইচ্ছে করলে আপনি ব্যবহার নাও করতে পারেন। অর্থাৎ আপনি লিখতে পারেন যে ফৌজদারি কার্যবিধির ৯০ ধারা মোতাবেক ৩টি কারণে আপনার একজন ব্যক্তির নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে থাকে। আপনি এভাবে লিখতে পারেন। এখন বলতে পারেন স্যার, আপনার ওইগুলা কি ব্যবহার ক খ ব্যবহার করলে কি ভালো হবে কিনা? একদিনই বলছি, এগুলো অনেক ডিপলি বিষয়। যদি আপনি লিখতে পারেন ক খ গ, কর আবার ধরেন ১ ২ ৩, এগুলো যদি আপনি লিখতে পারেন সুন্দরভাবে, আপনার নির্দিষ্টভাবে, আপনি সর্বোচ্চ নম্বর পাবেন। এখন যদি মনে না থাকে তাহলে আপনার লিখতে হইব না? তখন আপনি মাইনে দিবেন এই যে ৯০ এর ১। ১ ও যদি মনে না থাকে ভাই, অন্ততপক্ষে ৯০ ধারাটা লিখেন। ৯০ ধারাটা লেখেন, আপনার উত্তর কনফার্ম যে হইছে। হয়তো সে যদি ৪.৫ পায়, আপনি ৪ পাবেন। তাহলে এই হইলো আমাদের ৯০ ধারার কার্যক্রম। এরপরে আর কোনো পড়াই নাই মনে করেন। এরপরে আমাদের আর কোনো পড়াই নাই। যেমন ধরেন ৯০ এর পরে আছে ৯১ এ। ৯১ এ বলতেছে যে ব্যক্তিকে হাজির করা হয় বা গ্রেপ্তার করার জন্য কোনো আদালতে, আ আদালতের হাকিম বা আ হাকিম বলতে এখানে বিচারককে বোঝানো হবে। হাকিম সমন বা ওয়ারেন্ট প্রদান করতে ক্ষমতাবান।
সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকেন তবে বিচারক উক্ত আদালতে ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য জামিনদার সহ জামিনদার ব্যতীত মুস্তাকা সম্পাদনে দাবি করতে পারেন। তার মানে একজন ব্যক্তি আদালতের তারিখ মোতাবেক হাজির আছে, একজন ব্যক্তি আদালতের তারিখ মোতাবেক হাজির আছে, ওই মামলার ডেট পড়ছে মনে করেন যে আরো আপনার 1 মাস পরে, আরো 1 মাস পরে। এখন ওই 1 মাস পরেও তো আপনার ওই ব্যক্তিকে দরকার, ওই ব্যক্তিকে দরকার না, ওই ব্যক্তিকে দরকার। যখন এরকম মনে হবে তখন তখন কি করতে পারবে? তখন আদালত ওই ব্যক্তির কাছ থেকে হাজির হওয়ার জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করতে পারবেন। সাধারণত থানা থেকে ছাড়তে গেলে যে জামিনদারটা লাগে, এই ক্ষেত্রে মুচলেকা কখন আর মুচলেকা কখন না, যে মুচলেকা লাগবে না, এটা বোঝানো হয়েছে কি? মুচলেকা যেটা দেওয়া হয় এটা হলো গ্যারান্টি স্বরূপ, যে আমি গ্যারান্টি দিলাম এটা। আর মুচলেকা ব্যতীত জামিনদার ব্যতীত, সরি মুচলেকা লাগবে কিন্তু জামিনদার ব্যতীত যেটা হবে সেটা হবে যে ঠিক আছে নিজের মুচলেকাতেও আপনার দেওয়া যায় আর কি। তো এই সাক্ষী বা আসামি আপনার হাজির থাকবে মর্মে তারা মুচলেকা দিতে বাধ্য থাকবে। তারা কি মুচলেকা দিতে বাধ্য থাকবে, তার মানে তারা মুচলেকা সম্পাদন করতে বাধ্য থাকবে। এটা বলতেছে আমাদের 91 ধারাতে। ক্লিয়ার? তার মানে আপনাকে 91 ধারা আপনার কাছ থেকে একটা গ্যারান্টি পত্র নিতে পারে আদালত যে আপনি পরবর্তী ধার্য তারিখে আপনি হাজির থাকবেন। একদম যদি শর্ট করে বুঝতে চান যে আদালত পরবর্তী ধার্য তারিখে আপনার থাকার গ্যারান্টি স্বরূপ আপনার কাছ থেকে জামিনদার সহ বা জামিনদার ছাড়া মুচলেকা নিতে পারেন, মানে পরবর্তী তারিখে আপনি থাকবেন এরকম আর কি। এই যে বলে না যে পরবর্তী তারিখে কই গেছিলাম মামা, যে বেল আসিন বেল হাজিরা দিয়ে এলাম, এরকম বলে না গ্রামের মানুষ, কিন্তু সে জানেই না যে আসলে বেল মানে যে জামিন। আবার কেউ কেউ আছে আমরা পড়ালেখা করে না জানি আর চাইতে বেশি জানে কোর্ট কাছারি থানা সম্পর্কে। বুঝছেন কি কইছি? এটা মানুষ বেঁধে ডিফারেন্স করে আর কি। আচ্ছা, ৯৫ ধারা বলতেছে এই যে ৯১ ধারাতে আপনাকে যেই দিল, আপনার কথা দিল, ৯১ কথা দিচ্ছেন আপনাকে লিখিতভাবে অঙ্গীকার করছে না যে আপনাকে আহ ধার্য তারিখে সে হাজির থাকবে। এখন যদি সে হাজির না থাকে, অর্থাৎ সে আসিফের মতো বলতে হয় ওই সজনী তুমি কথা দিয়ে কথা রাখোনি, এই সজনী যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে পানিশমেন্টের আওতায় আনা দরকার না? কথা দিয়ে যদি কেউ কথা না রাখে তার নামে ওয়ারেন্ট হওয়া উচিত কিনা বলেন? তার নামে উচিত কিনা ওয়ারেন্ট হওয়া? তার মানে কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তার নামে ৯২ ধারায় বলতেছে যে তাকে ওয়ারেন্ট দিয়ে দাও ভাই, কথা দিয়ে কথা রাখলো না, আপনার ধরে নিয়ে আসতে হবে। বাস্তবে এটা। আর সিনেমা নাটক কি কথা দিয়ে কথা না রাখলে নায়কে মনে করেন যে মদ টদ খায়া একদম দাড়ি টাড়ি রাখা আর বাপ্পারা চলে তো নদীর পাড়ে গড়াগড়ি করবো কতক্ষণ, যে কথা দিয়ে কথা রাখছে না, বিয়ে করে লাইছে আরেক জায়গায়। এটা হলো এটা। আর আদালতের সামনে এইসব আবেগের কোনো দাম নাই। ৯১ তুমি বলছিলে হাজিরা থাইকা যে আমি পরবর্তী ধার্য তারিখে হাজির থাকবো, তাই এখন মনে করো তুমি আইলা না, এই এখন তো নতুন একটা গান আমার ভাইরাল হয়েছে না, তুমি আইবার কই আইলা না, এই যে কিছু বললাম যে পার্কে গান গায়, তো এরকম বন্ধু তুমি আইবা কই আইলা না, তো এই আইবা কই যে আইলা না, আমি যে পথচায় বয়ে রয়েছি, আদালতের এই সময় নাই, রোমান্টিক সময় নাই আদালতের। আদালত করবে ওয়ারেন্ট যাওয়ারে ধরে নিয়া ডাইরেক্ট ৯২ ধারায় ওয়ারেন্ট দিয়ে দিবে। তার মানে ৯০ ধারাতে ওয়ারেন্ট দিতে পারতেছে এবং ৯২ ধারাতে আদালত ওয়ারেন্ট দিতে পারতেছে। ৯০ ধারাতে যে কারণে ওয়ারেন্ট দেয় ৯২ ধারা কি একই কারণে ওয়ারেন্ট দিচ্ছে? একই ধারা দিচ্ছে কিনা? না, ওইটা আদালত সরাসরি প্রয়োগ করে, আর ৯২ ধারাটা প্রয়োগ করে ওই যে ৯১ ধারাতে যে হাজির থেকে এসে বলে যে মুচলেকা দিবে, মুচলেকা দিয়েছিল এটা। ৯২ ব্যাকগ্রাউন্ডটা বুঝছি। এবার ধরেন ৯৩ ধারায় তাহলে কি বুঝাইলো? ৯৩ ধারায় আপনার একদম নরমাল কথা, আর এটা প্রেজেন্টেশন লাগবে না, কিছু লাগবে না, আপনাদের দরকারও নাই, তবুও একটু বুঝাই দেয় আপনাদেরকে। ৯৩ ধারার কথাটা হলো এরকম, আমরা ৬৮ থেকে ৭৪ ধারা পর্যন্ত কি পড়ছি? গ্রেপ্তারি পরোয়ানা নাকি? না, ৬৮ থেকে পর্যন্ত কি পড়ছি? সমন। আমি দেখলাম অনেকে মাথা ঝুলাইছে। আরে ভাই পাইছেন এক সিস্টেম, খালি মাথা ঝুলান, আমি কিছু জিগাইলেই আর বুঝেন আগে আমি কি কইতেছি, ভুল কইতেছি কিনা দেখবেন না। ৬৮ থেকে ৭৪ পর্যন্ত পড়ছি আমরা সমন, আর ৭৫ থেকে ৮৬ পর্যন্ত কি পড়ছি? কি পরোয়ানা না গ্রেপ্তারি পরোয়ানা? গ্রেপ্তারি পরোয়ানা।
ঠিক আছে? এই যে সমনের পদ্ধতি আর গ্রেপ্তারি পরোয়ানার পদ্ধতি, এই যে দুই রকমের পদ্ধতি আছে, এই পদ্ধতি ভবিষ্যতে মানে এই 93 ধারার পরে, খেয়াল করেন কথাটা, 93 ধারার পরে একদম 565 ধারা পর্যন্ত ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করতে গিয়ে যেখানে যেখানে সমন দিতে হবে বা প্ররোচনা দিতে হবে, এই ধরনের কথাগুলো আসবে, ওইসব অধ্যায়ে নতুন করে সমন জারির পদ্ধতি আলোচনা করার দরকার নাই। ওইসব অধ্যায়ে নতুন করে আমাদের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আলোচনা করার দরকার নাই। আমাদের ঠিক ৬৮ থেকে ৮৬ ধারা পর্যন্ত এই যে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার যে সকল মৌলিক নিয়ম আলোচনা করা হয়েছে, আপনার পুরো ফৌজদারি কার্যবিধি জুইরা আপনার এই নিয়মটাই আপনার হচ্ছে বহাল থাকবে। উদাহরণস্বরূপ বলি, মনে করেন আমি ৩০০ ধারা পড়তেছি সিআরপিসি, মনে করেন ৩০০ দিকে আমি পড়তেছি। এখন ওই জায়গায় লেখা আছে যে এই অধ্যায় অনুসারে বিচারের ক্ষেত্রে আপনার ওই সাক্ষীর প্রতি সমন জারি করতে হবে। এখন ওই অধ্যায়ে নতুন করে কি আবার সমন জারির পদ্ধতি আলোচনা করার দরকার আছে কোনো? বলেন। আপনার মনে একটু মনে হয় নেটওয়ার্কের ডিস্টার্ব করলো, আমার এদিক থেকে হ্যাং হয়ে গেছিল, আমি আবার রিপিট করি। বলতেছি যে আমরা সমন যে পড়ছি ৬৮ থেকে ৭৪ এবং ওয়ারেন্ট যে পড়ছি ৭৫ থেকে ৮৬, এই যে মৌলিক নিয়মগুলো ভবিষ্যতে ফৌজদারি কার্যবিধি পড়তে গিয়ে যদি আবার এগুলো বাসে কখনো জারি করার জন্য, তামিল করার জন্য নতুন করে আর পড়তে হবে না, আগে যা পড়েছি ওই নিয়মে কার্যকর হবে। কিরকম? যেমন ধরেন আমি এখন পড়তেছি সিআরপিসির ৪০০ করে, সিআরপিসির আমি ৪০০ করে পড়তেছি মনে করেন। এখন এই জায়গায় লেখা আছে যে আপনার সমন জারি করতে হবে, আরেক জায়গায় লেখা আছে আসামি গ্রেপ্তার করে আনতে হবে বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে হবে। ওই মনে করেন ২২তম অধ্যায় আমি পড়তেছি মনে করেন, ওই ২২তম অধ্যায়ে গিয়ে নতুন করে কি আবার সমন জারির পদ্ধতি দেওয়া লাগবে? নতুন করে কি আবার গ্রেপ্তারি পরোয়ানা তামিলের পদ্ধতি দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। যত জায়গায় এরপরে আসবে অটোমেটিকলি আমাদের এদিক থেকে কার্যকর হবে। মানে এখানে যে নিয়মটা আছে এই নিয়মটা পুরো ফৌজদারি কার্যবিধির জন্য কি হবে? গ্রহণযোগ্য হবে। বোঝা গেছে? এটাই হলো আমাদের 93 ধারার বক্তব্য। আজকের ক্লাসটা আমি বলছিলাম যে খুবই ছোট হবে, 90, 91, 92 এবং 93 একটু শেষ করলে আমরা একটু ফৌজদারি কার্যবিধির একটু রিভিশন দিব। সমনের অতিরিক্ত পরোয়ানা জারি, তাহলে আমি কি স্যার 90 ক দিব না শুধু খ দিব? ক দিলে হবে না স্যার শুধু? কয়ই তো অতিরিক্ত, খর বিষয়টা হলো যে সমান অমান্য করলে। মাইনর একটা যদি স্যার থাকে এরকম যে সমনজারি করতে হবে বা গ্রেফতারি হ্যাঁ, পরোয়ানা জারি করতে সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন আপনার। হ্যাঁ, যে সকল আইনে মাইনর অ্যাক্টে সমন জারির পদ্ধতির বিষয়ে বলা আছে, যেমন ধরেন নারী শিশুতে সমন জারির সিস্টেম বলা আছে, তাহলে ওটার জন্য আগে নারী শিশু প্রযোজ্য হবে। এখন যেসব আইনে বলা নাই সমন জারির পদ্ধতি, ওইসব আইনের ক্ষেত্রে অটোমেটিক ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। কারণ কি দেখবেন ওইসব আইনে বলা আছে যে এই আইনের তদন্ত অনুসন্ধান বিচারের ক্ষেত্রে যতদূর সম্ভব ফৌজদারি কার্যবিধি বিধানাবলী অনুসরণ করতে হবে, এরকম একটা ধারা কিন্তু দেখবেন প্রত্যেকটা আইনে আছে। বুঝছেন? ওই ক্ষমতা বলেই অটোমেটিক একটা যুগ হয়ে গেল আর কি, লিঙ্ক হয়ে গেল। যে ৬৮ ধারায় যে আসামির প্রতি বা সাক্ষীর প্রতি ইস্যুকৃত সমন যখন ব্যর্থ হয় তখন যে ৭৫ ধারায় ওয়ারেন্ট ইস্যু করা হয়, এইটা কি স্যার ৯০ ধারার ক্ষমতা বলে করা হয় স্যার? সঠিক। ৯০ হয়েছে মেইন ক্ষমতা। আদালত কখন সমন দিবে কখন ওয়ারেন্ট দিবে এটা আদালত বুঝবে। ৯০ ধারা ৭৪ ধারা ২ উপধারায় বলছে যে স্যার এফিডেভিটের সহিত সমনের ২ কপি ১ কপির সংযুক্ত করা যাইতে পারে এবং আদালতে প্রত্যাবর্তন করা যাইতে পারে। এটা কি আইনে পাইছেন না নজিরে গিয়ে পাইছেন? স্যার আইনে তো ভাষ্যতে তো দেখলাম স্যার ৭৪-২ এ। আপনি দেখেন এটা এটা আইনে না, এটা আপনার নজিরে পাইছেন, আপনি নজিরে বা ভাষ্যর বর্ণনা থেকে পাইছেন। আইনে এরকম কথা এফিডেভিটের কথা বলা নাই, এটা ব্যাখ্যা বিশ্লেষণে আসছে। ওখানে যদি কোনো রেফারেন্স থাকে কোর্টের রেফারেন্স, ওই রেফারেন্স নিয়ে আসছে এগুলা। ফৌজদারি কার্যবিধি আমরা 93 ধারা পর্যন্ত পড়ছি। এই 4-এর একের পরে যে ক খ গ ঘ শুরু হইলো, এখানে অনেকগুলো শব্দের ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাগুলো আপনাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। তারপরে আপনার আদালতের যে গঠন প্রণালী আছে, আপনার ধরেন 6 থেকে 11 পর্যন্ত আছে এবং 5-এ আছে এই আইনের অন্য ক্ষেত্রে ব্যবহার, কোনো বাধা হবে না। তারপরে 12-তে আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এগুলো কিন্তু আমাদের টুকটাক ভালো জ্ঞান রাখতে হবে এগুলোর বিষয়ে।
জাস্টিস অফ দ্য পিস বা মফস্বল এলাকার জাস্টিস অফ দ্য পিস এগুলো তেমন ইম্পর্টেন্ট না। তবে আপনার ওই ম্যাজিস্ট্রেট কে কিরকম শাস্তি দিতে পারেন, কোন ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তি দিতে পারেন, এই বিষয়গুলো আমাদের পড়া উচিত। 31-32 এই সাইড গুলো আছে, এগুলো একটু রিডিং করা দরকার। তবে রচনামূলকের জন্য এবং প্লাস এমসিকিউ এর জন্য আপনাকে পড়তে হবে 42 থেকে একদম টানা। 42 থেকে আপনার টানা পড়তে হবে। 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। তারপর হলো আমাদের 61, 62, 63, 64, 65 না পড়লেও চলবে, 64, 65 না পড়লেও চলবো, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93 সব পড়তে হবে, সব। এক্ষেত্রে 42, 43 আপনার হচ্ছে সাহায্য সহযোগিতা সংক্রান্ত বিষয়। তারপর 44, 45 যদি দেখেন আপনার জনসাধারণ এবং কিছু বিশেষ শ্রেণীর লোকজনের ক্ষেত্রে সাহায্য, আপনার সংবাদ দিয়ে জানানোর বিষয়ে। 46 থেকে 53 থেকে আপনার ধরেন আপনার 59 পর্যন্ত যদি 60, 61, 62, 63 সবই যদি আমি ধরি, হ্যাঁ, এই আপনার 64, 65 একেবারে এগুলো সব গ্রেপ্তার সংশ্লিষ্ট বিষয়ের ভিতরেই পড়ে। এক্ষেত্রে গ্রেপ্তার কি, গ্রেপ্তারের সংজ্ঞা, গ্রেপ্তার তামিলের পদ্ধতি, নারীদের ক্ষেত্রে গ্রেপ্তারের বিশেষ বিধান, তারপর ডিউটি অফিসার দায়িত্ব কর্তব্য, নতুন যে অফিসার নিয়োজিত হবেন তার দায়িত্ব কর্তব্য, আপনার সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। বিনা পরোয়ানায় গ্রেপ্তার কিভাবে করতে হবে, হ্যাঁ, সবকিছু আমরা এই দিক থেকে পাই। সমনের ক্ষেত্রে আমরা 68 থেকে 74 পর্যন্ত দেখছি, এবং 93-ক বিদেশে প্রেরণ, আর বিদেশ থেকে আসলে আপনার 93-গ, আর গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে 75 থেকে 86, আর 93-খ এবং 93-ছোট গ, এবং হুলিয়া ক্ষেত্রে 87, এবং ক্রুকের ক্ষেত্রে 88 এবং 89। এই ছিল মূলত আমাদের রিভিশন। খুব কি কঠিন? আপনারা ছোট ছোট অংশে ভাগ করতেছেন না? ছোট ছোট অংশে ভাগ করতেছেন কিনা? ছোট ছোট অংশে নালে দেখবেন আমার অ্যাপস এর ভিতরে ভাগ করা আছে, যদি আপনারা দেখেন ওখানে গিয়ে এই আপনার ল গ্যালারিতে ওখানে সিআরপিসি ওখানে পাবেন না, এটাতে না, এই ভিডিও ক্লাসের ভিতরে যে আপনার সিলেবাস আছে না, একটা ক্লাস যে ফৌজদারি কার্যবিধির সিলেবাস, একটা ভিডিও ক্লাস দেখেন ফৌজদারি কার্যবিধির সিলেবাস, ওইখানে ক্লিক করলেও আপনারা ফৌজদারি কার্যবিধির সিলেবাসটা সম্পর্কে জানা যাবেন যে আপনার কি কি বিষয় পড়া উচিত আর কি কি বিষয় পড়া উচিত না, বা এই মুহূর্তে আপনার এগুলো গ্যাপ রাখা উচিত। তো আমাদের আইন পড়া আজকের মতন এখানে।